রনি, এখনো গোছগাছ করিসনি? কখন রেডি হবি? এবার কিন্তু দেরি হয়ে যাবে। আরে ট্রেন ছাড়তে এখনো 4 ঘন্টা বাকি। তোর তো দেখছি তর্স হয়েছে না। সে তো নিশ্চয়ই। তোর বাবার মতো একজন পরোপকারী ডাক্তারবাবুর আশীর্বাদ নিয়ে আমি আমার ডাক্তারি জীবন শুরু করতে চাই। তার উপর তোদের গ্রামটাও শুনেছি খুব সুন্দর, সেটা তো ঘুরে দেখতে হবে নাকি? চল চল চল। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হচ্ছি। রাজ আর রনির ডাক্তারি পড়াশোনা সবে শেষ হয়েছে। তারা আজ খুবই খুশি। রনির বাবা সনাতন চৌধুরী একজন বড় ডাক্তার হলেও তিনি গ্রামে থেকেই গরিব মানুষের সেবা করেন। ওই গ্রামে উনি ছাড়া চিকিৎসার আর কোনো উপায় নেই। তার উপর সনাতনবাবু রোগীদের কাছ থেকে খুবই অল্প পারিশ্রমিক নিয়ে থাকেন, তাই গ্রামের মানুষের কাছে উনি ভগবানের থেকে কিছু কম না। গ্রামের মানুষ ওনাকে খুবই মান্য করে। এই সব কিছুই রাজ রনির কাছ থেকে শুনেছে, তাই সে পড়াশোনা শেষ করে বাড়ি না গিয়ে রনির বাড়ি যাওয়ার আবদার করে, আর রনিও তাতে কোনো আপত্তি করেন। তারা দুজনে খুবই ভালো বন্ধু। একই রুমে তারা দীর্ঘ 5 বছর একসাথেই কাটিয়েছে। রাজকে বাড়ি নিয়ে যাওয়াতে রনিও খুবই খুশি। রনির বাবা স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, তাতে চেপেই তারা বাড়ি ফিরতে থাকে। চারপাশের পরিবেশ দেখে রাজ একেবারে উৎফুল্ল হয়ে ওঠে। বড় বড় গাছ, ছোট ছোট মাটির বাড়ি রাস্তার দুপাশের শোভা আরো বৃদ্ধি করছে। কিরে, এই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে নাকি? দূর, তবে খুব সুন্দর সুন্দর পাখি, বাঁদর, বনবিড়াল, শিয়ালও এইসব আছে। তোকে একদিন নিয়ে যাব জঙ্গলে ঘুরতে। সে তো নিশ্চয়ই। এসে যখন পড়েছি, তোদের গ্রামের কোনো কিছুই আমার হাত থেকে আর রেহাই পাবে না। গাড়িটা এসে থামলো রনিদের বাড়ির গেটের সামনে। বেশ বড় বাড়ি। নাম নাম, এসে গেছি। রামুদা, মালপত্রগুলো নিয়ে এসো। হ্যাঁ দাদা বাবু, এক্ষুনি নিয়ে আসছি। ওরে বাবা, কি বড় বাড়ি রে তোদের! ওই আগে বলিসনি তো। দূর, কোথায় আর বড়, চল ভেতরে চল। বাড়ির ভেতরে ঢুকতেই একপাশে একটা ঘরে কিছু লোক বসে আছে। বোঝা যাচ্ছে ওটাই সনাতনবাবুর চেম্বার। সনাতনবাবু রোগী দেখতে ব্যস্ত। বাবা, আসবো? আরে রনি, এসে গেছো তোমরা, এসো এসো এসো। তারা ভেতরে ঢোকে। ওখানে থাকা গ্রামের মানুষগুলো হাত জোর করে প্রণাম করল। বোঝাই যাচ্ছে শুধু সনাতনবাবুর না, তার পুরো পরিবারটারই এই গ্রামে খুবই সম্মান। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, কোনো অসুবিধাই হয়নি। রাজ ও রনি দুজনেই সনাতনবাবুকে প্রণাম করল। আরে থাক থাক, একজন ডাক্তার আর একজন ডাক্তারকে প্রণাম করে না। আমরা সহকর্মী, একসাথে মানুষের সেবা করব। আমি ক্লান্ত হলে তুমি, আর তুমি ক্লান্ত হলে আমি। এখন যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। সন্ধে তো হয়েই এলো। আমি এনাদেরকে দেখে এক্ষুনি আসছি, তোমাদের সাথে গল্প করব। তারা চলে গেল। সনাতনবাবু আবার নিষ্ঠার সাথে রোগী দেখতে শুরু করলেন। সত্যি রনি, এখনকার যুগে এমন ভালো মানুষ খুব কমই আছে। বাবা আমার আদর্শ। ছোটবেলা থেকে বাবাই আমাকে মানুষ করেছেন। আমার জ্ঞান হওয়ার আগেই মা মারা যায়। সো স্যাড।
তবে বাবা কোনোদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেননি। রামুদা চা আর কিছু খাবার নিয়ে ঘরে এলো। রামুদা তো দেখছি অলরাউন্ডার রে, গাড়িও চালায় আবার চাও বানায়। রামুদা ছোটবেলা থেকে এখানে থাকে, বাড়ির সব কাজ করে। নে চা ধর। চায়ের কাপে সবে তারা চুমুক দিয়েছে, এমন সময় সনাতন বাবু চলে এলেন গল্প করতে। কি ব্যাপার, চাহা পর্ব চলছে? খাও খাও, রামুর হাতের চায়ের কোনো তুলনাই হয় না। কত জায়গায় চা খেয়েছি, কিন্তু রামুর চায়ের কোনো বিকল্প নেই। যা বলেছেন কাকাবাবু, চাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তা তোমরা এবার কি করবে বলে ভাবছো? রনির মতো আমিও গ্রামে চিকিৎসা করব ভাবছি। বাবা বাবা বাবা, খুব ভালো সিদ্ধান্ত। এখনো এইরকম প্রচুর গ্রাম আছে যেখানে ডাক্তার নেই। গ্রামের মানুষ এখানে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কেনই বা যাবে? তারা তো আর পয়সা দিতে পারবে না। তুমি চিন্তা করো না বাবা, আমরা তোমার দেখানো পথেই চলবো। আর আর রাজু তোমাকে আদর্শ বলে মানি। তাই নাকি? আরে না না না, আমি অতি নগণ্য। সে ছাড়ো, কাল তোমরা গ্রামটা ঘুরে দেখবে, জঙ্গলের পশু পাখি দেখবে। কিন্তু কিন্তু কি বাবা? তুমি কিন্তু ওকে সেই জায়গার আশেপাশে একদম নিয়ে যাবে না। আমি এখন আসি, তোমরা গল্প করো। কি ব্যাপার বলতো, কোথায় নিয়ে যেতে বারণ করলেন উনি? সে একটা জায়গা আছে। কোন জায়গায়? চুপ করে, সব কথা বাদ দে। রাতে এইসব কথা বলা যাবে না, কাল বলবো। কি এমন জায়গা সেটা যেখানে যাওয়া নিষেধ? আমাদের স্বাভাবিক প্রবৃত্তি যা আমাদেরকে করতে না দেয়া হয়, সেটা আমাদের করার প্রবণতা দ্বিগুণ বেড়ে যায়। রাজও তার ব্যতিক্রম নয়। রাতের খাবার খেয়ে এসে ঘুমাতে এলো বটে, কিন্তু ঘুম আর আসে না। রনি তার সাথে নেই, নয়তো তাকে সে দু একবার হয়তো জিজ্ঞাসা করে ফেলত। সারাদিনের ক্লান্তিতে রাজ ঘুমিয়েই পড়ল। সকালে ব্রেকফাস্ট করে রনি আর রাজ বের হলো জঙ্গলে ঘোরার জন্য। রাস্তায় যেতে যেতে রাজ আর ধৈর্য ধরে থাকতে পারল না, জিজ্ঞাসা করেই ফেলল। রনি, এবার বলতো কাকাবাবু আমাদের কোন জায়গায় যেতে বারণ করলেন? উত্তরে জঙ্গলে একটা পুরো বাড়ি আছে, সেখানে জঙ্গলটা একটু বেশ ঘন, ওইদিকে যেতেই বারণ করেছিল। কেন ওই দিকে যেতে বারণ করার কি আছে? জঙ্গল ঘন তো কি হয়েছে, বাঘ ভাল্লুক তো আর নেই। জঙ্গল ঘন বলি না, একটা অদ্ভুত ভুতুরে ব্যাপার আছে ওখানে। ভুতুড়ে? তুই ভূতে বিশ্বাস করিস নাকি? তুই একজন ডাক্তার। না রে, ব্যাপারটা তা নয়। সেটা ভূত না কোনো অশুভ শক্তি সেটা আমি জানি না, তবে ওই বাড়ির ভেতরে ভুল করে কেউ ঢুকে গেলে সে আর ফিরে আসে না। ফিরে আসে কোনো না কোনো জীবজন্তু হয়ে। গ্রামের কেউই প্রায় 20 বছর ধরে ওখানে যায় না। শুধু তা নয়, গ্রামের কয়েকটা লোক হঠাৎ করে বাড়ি থেকে গায়েব হয়ে যায়। সবাই মনে করে হয়তো তারা ওই বাড়িতেই গিয়েছিল, তারা আর ফিরে আসেনি। এখনো এই গ্রামের লোক ভয়ে ভয়ে থাকে। কখন যে কে গায়েব হয়ে যায় কে জানে। বলিস কি রে ভাই, কিছুদিনের মধ্যে কি কেউ গায়েব হয়েছে নাকি? 7 মাস হয়ে গেছে, কই আর তো তেমন কিছু ঘটনা ঘটেনি। ব্যাপারটা যদি ভুতুড়ে না হয় তাহলে কি হতে পারে বলতো? তোরা এটা নিয়ে কিছু ব্যবস্থা করিসনি? যে কজন এই নিয়ে মাথা ঘামিয়েছিল তারা সবাই গায়েব হয়ে গেছে। তাই সবাই ঠিক করেছে এর থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা, বাঘ ভাল্লুক কিছু নেই তো ওই ঘরে? না রে, তাহলে তো তার গর্জন শোনা যেত। তাহলে তো একবার যেতেই হবে রে ওখানে। এমন ইন্টারেস্টিং ব্যাপার কি ছাড়া যায়? তুই আমাকে আগে বলিসনি কেন ব্যাপারটা? এই জন্যই তো বলিনি। দেখ, ওখানে যাওয়ার কথা মুখেও আনবি না তুই। আচ্ছা ভয় পাস না,
মানুষের সেবা করার ব্রত নিয়েছি আমরা দুজনে। ব্যাপারটা এখান থেকেও তো শুরু করা যেতে পারে। ওটা গ্রামের লোক এখন বিপদে। এতদিন যখন কেউই কিছু করতে পারলো না, আমরা কি কিছু করতে পারবো? চেষ্টা করতে অসুবিধা কি? চল সেখানে যাই। না না, এত তাড়াহুড়ো করে ডিসিশন নিস না। চল আজকে তোকে দূর থেকে জায়গাটা দেখাবো, তারপর বাড়ি এসে ব্যাপারটা নিয়ে ভাববি। আচ্ছা ঠিক আছে, তাই চল। তারা দুজনে এগিয়ে গেল সেই অভিশপ্ত ভুতুড়ে বাড়িটার দিকে। জঙ্গল দিয়ে কিছুটা হাঁটার পর রনি থমকে দাঁড়ালো। দূরে একটা ভাঙাচোরা বাড়ি দেখা যাচ্ছে, চারপাশে ঝোপঝাড় আর জঙ্গলে ভরা। বাড়িটার চারপাশে বেশ কিছু শেয়াল ঘুরঘুর করছে। দূর থেকে বাড়িটাকে একটা প্রেতপুরীর মতো লাগছে। জায়গাটা তো বেশ ভয়ঙ্কর রে, দিনের বেলাতেই কেমন অন্ধকার। চল চল, যত তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাওয়া যায় সেটাই মঙ্গল। তারা বাড়ি ফিরতে লাগলো। জায়গাটা দেখে রাজ একটু চুপ করে গেছে। রনি ব্যাপারটা বুঝতে পেরে তাকে বলে, কি রে, ভয় পেলি নাকি? কি হবে তাহলে? তাই তো রে, তবে হাল আমি ছাড়বো না। এখন বাড়ি চল, পরে ভাবা যাবে। সন্ধ্যার সময় সনাতনবাবু, রনি আর রাজ একসাথে বসে রামুর চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। এমন সময় রাজ বলল, আচ্ছা কাকাবাবু, ওই ভুতুড়ে বাড়িটা কার? মানে তোমরা ওই বাড়িতে গিয়েছিলে নাকি? না না বাবা, আমরা ওখানে যাইনি। আমরা যাইনি, তবে রনির মুখে শুনছিলাম ওই বাড়িতে নাকি যেই যায় সে নাকি পশু হয়ে ফিরে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আচ্ছা, ওই বাড়িটা কার ছিল বলতে পারেন? কারো না, ওটা একটা সরকারি হাসপাতাল ছিল। আমি তো ওখানে চাকরি পেয়ে এসেছিলাম, সবকিছু ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ হাসপাতালে রাতে আগুন লেগে যায়। ওই আগুনে 5 জন রোগী সহ সবাই মারা যায়। তবে দারোয়ানকে তার পরদিন থেকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই বেটাটাই আগুন লাগিয়ে হাসপাতাল থেকে সব জিনিসপত্র ঔষধ চুরি করে নিয়ে গেছে। ভাগ্যক্রমে ওই দিন রাতে আমি বাড়িতেই ছিলাম, তাই ভগবানের কৃপায় এখনো বেঁচে আছি। ওই দারোয়ানকে পুলিশ ধরতে পারেনি? তার আর কোনো খবর পাওয়া যায়নি। তারপর হসপিটাল আর চালু করেননি কেন? হয়েছিল, কিন্তু তারপর থেকে ওখানে যেই যায় সে মারা যেত। আর তারপর এমন হলো যে যেই ওখানে যায় সে কোনো না কোনো পশু হয়ে সেখান থেকে ফিরে আসে। জায়গাটা একেবারে ভুতুড়ে হয়ে যায়, একেবারে অভিশপ্ত। এই তো কয়েক বছর আগেরই ঘটনা। আমাদের নিতাই ওই ঘরে ঢুকেছিল, সাথে সাথে একটা ছাগল বেরিয়ে আসে ঘর থেকে, কিন্তু নিতাই আর কখনো ফেরেনি। দূর থেকে কিছু লোক দেখেছিল ব্যাপারটা, তারপর থেকে কেউ ভুলে ওই ঘরের আশেপাশে যায় না। সবকিছু কেমন একটা অবিশ্বাস্য না? তবে কিছু কিছু জিনিস মেনে নিতেই হয়। সবকিছু আমাদের মতো করে হয় না, তাই তোমরা কিন্তু ভুলে ওখানে যেও না। আমি এখন আসি, আমার জন্য রোগীরা অপেক্ষা করছে। সনাতনবাবু চলে গেলেন। রাজ ও রনি একটা গভীর চিন্তার মধ্যে পড়ে গেল। তারা বুঝতে পারছে না
এখন তাদের কি করা উচিত। রাতে শুয়ে রাজ ভাবতে থাকে পুরো ব্যাপারটা। এমন কথা সে কখনো শোনেনি, কিন্তু একটা বিষয়ে তার খুব খটকা লেগেছে। শুধু কতগুলো চিকিৎসার যন্ত্র আর ঔষধের জন্য এতগুলো মানুষকে কেউ পুড়িয়ে মারতে পারে? এই কথাটা যেন তার ঠিক হজম হচ্ছে না। যাই হয়ে যাক, একবার ওই ঘরে আমাকে যেতেই হবে। জায়গাটার একটা রহস্য নিশ্চয়ই আছে। সকালে রাজ ও রনি আবার বেরিয়ে পড়ে। গ্রামের নানা মানুষদের সাথে নানা ব্যাপারে তারা কথা বলে। ওই জায়গাটার কথা বলতেই তারা চমকে ওঠে। ওই অভিশপ্ত জায়গাটার কথা আর আমরা কি বলবো? আমাদের পুরো গ্রামটাকেই হয়তো ওটা একদিন গ্রাস করবে। ওই জায়গাটা থেকে আমরা সবসময় দূরেই থাকি, কিন্তু তাও কি করে কি জানি গ্রাম থেকে লোক উধাও হয়ে যায়। ওখানকার অশরীরই মনে হয় তাদের আকর্ষণ করে নিয়ে গেছে। কে জানে কবে হয়তো আমাদের পালা আসবে। গ্রামের মানুষ যে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটাচ্ছে সেটা একদম পরিষ্কার। তাদের কথা শুনে রনি আর রাজ খুবই ভারাক্রান্ত মুখে সেখান থেকে চলে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে রনি বলে, আমার কি মনে হচ্ছে জানিস রাজ, জীবন দিয়ে মানুষগুলোকে বাঁচাই। তাহলে আর দেরি কিসের? চল ওই হাসপাতালে যাই। না না, বাবা কিন্তু বারবার বারণ করেছে ওখানে যেতে। আর গ্রামের মানুষগুলোকে দেখলি তো, ওই জায়গার নাম শুনলে কেমন ভয় পায়। আরে এমনও তো হতে পারে ওখানে আসলে কোনো জন্তু আছে, সেই এমন কাজটা করছে। চল না, যা আছে কপালে একবার দেখেই আসি। চল তাহলে। জঙ্গলের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলে সেই মৃত্যুপুরীর দিকে। দুজনের মনে এখন মৃত্যুর ভয় নেই, তারা এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের একদম সামনে এসে দাঁড়ায় তারা। সেটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এক সময় এখানে ভয়ানক আগুন লেগেছিল। এখন একেবারে জরাজীর্ণ, আগাছায় ভরা। হাসপাতালের সামনে আসতেই তাদের বুকের ভেতরটা ধুক ধুক করতে থাকে। কে জানে এরপর কি হতে চলেছে তাদের সাথে। রাজ, ভেতরে গিয়ে কাজ নেই, চল আগে চারপাশটা ঘুরে দেখি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। চারপাশটা দেখলে হয়তো কিছু বোঝা যাবে। এই ভুতুড়ে হাসপাতালের রহস্য। হাসপাতালের পাশ দিয়ে যেতে থাকে তারা। আগাছায় চারদিক একেবারে ঢাকা, হাঁটতেও তাদের অসুবিধা হচ্ছে। হঠাৎ রাজ কি যেন একটা দেখে চমকে যায়। কিরে কিরে, কি হলো? এই দেখ, খাবারের প্যাকেট। হ্যাঁ তাই তো রে, এই ভুতুরে বাড়ির ভূত কি খাবারও খায় নাকি? তারা আবার চলতে থাকে। একেবারে পেছনে পৌঁছায় তারা। সেখানে একটা দরজা আছে, আর তারই থেকে কিছুটা দূরে একটা গর্ত। এই দরজার সামনেও তারা কিছু খাবারের প্যাকেট পড়ে থাকতে দেখে। এবার তারা এগিয়ে যায় গর্তটার দিকে। দুজনে গর্তের ভেতরে তাকাতেই একেবারে চমকে ওঠে। তারা দেখে গর্তে পড়ে আছে বেশ কয়েকটা নর কঙ্কাল। কিছু তো বেশ পুরানো। কিছু বুঝছিস রনি? এ কোনো ভূতের কাজ নয়, এর পেছনে নিশ্চয়ই অন্য কিছু জড়িয়ে আছে। একদম, কোনো এক অসামাজিক দলের কাজ এগুলো। কিন্তু এই নিরীহ মানুষদের মেরে
ওরা কি পাচ্ছে? চল ভেতরে চল, যদি আরো কিছু বোঝা যায়। পেছনের দরজাটা খোলাই ছিল। এবার তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে জায়গাটা যতটা অপরিষ্কার হওয়ার কথা ছিল, আসলে তার থেকে বেশ পরিষ্কার। এখানে নিশ্চয়ই কেউ বা কারা আসে। হল ঘরে কয়েকটা পুরানো বেড ও বেশ পুরানো কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আরো ভেতরের দিকে যেতে থাকে। একটা ঘরের কাছে এসে তারা দেখে ঘরটা একেবারে পরিষ্কার। তারা ভেতরে ঢুকে পড়ে। ঘরটা দেখে তারা একেবারে হতবাক। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না তারা। ঘরে ঢোকার সাথে সাথেই তারা একটা তীব্র গন্ধ পায়। কিসের গন্ধ এটা বুঝতে পারছিস? হ্যাঁ, এটা তো সেই কেমিক্যালের গন্ধ যেটাতে হিউম্যান অর্গানকে সংরক্ষণ করা হয়। একদম ঠিক, এটা হলো অপারেশন থিয়েটার। তার মানে এটা একটা মানবাঙ্গ পাচারকারীদের কাজ। কিন্তু তোর বাবা ছাড়া তো এই গ্রামে আর কোনো ডাক্তার নেই, কে করে এই কাজ? এ কি বলছিস? আমার বাবা গ্রামের মানুষকে কতটা ভালোবাসে সেটা তুই জানিস না? আরে আমি সেটা বলেছি নাকি? চল এবার এখান থেকে বেরোনো যাক। র্যাকেটের কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে আমাদের প্রাণ সংশয় হতে পারে। চল চল, এখান থেকে চল। তারা এবার সামনের দরজা দিয়ে বাইরে বের হয়। হঠাৎ রাজ দেখতে পায় মাটিতে কি যেন একটা চকচক করছে। হাতে তুলে নিয়ে বুঝতে পারে এটা একটা বোতাম। বোতামটা রেখে দিই, এটা দিয়ে অপরাধীর কাছে পৌঁছানো যেতে পারে। তারা এবার বাইরে বেরিয়ে আসে। পরের উদ্দেশ্যে রওনা দেয় তারা। তাহলে ওই মানুষের ভ্যানিশ হয়ে যাওয়া আর তাদের পশু হয়ে এখান থেকে বেরোনো, এসবই ওই গ্যাংয়ের কাজ, যাতে মানুষ আর এই হাসপাতালের দিকে না যায় আর তাদের কাজ চালাতে সুবিধা হয়। এসবই তারা বেশ বুঝতে পেরেছে। আচ্ছা, বাবাকে কি ব্যাপারটা বলবো? পুলিশে খবর দিতে হবে তো। না না, এখন এসব কিছুই না। আমি আজই একবার কলকাতায় যাব, একটু দরকার আছে। ফিরে এসে ব্যাপারটা পুলিশকে জানাবো। তুই কিন্তু এসব কথা এখন কাউকে বলবি না। কিন্তু কেন? আমি ফিরে এসে তোকে সব বলবো। এখন চল বাড়ি চল, আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। বাড়ি ফিরে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে রাজ। হঠাৎ করে চলে যাচ্ছ, আর কিছুদিন থেকে গেলে পারতে তো। একটা কাজ পড়ে গেল যে, পরের বার এসে নিশ্চয়ই থাকবো। আসি রে রনি। সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজ বেরিয়ে পড়ল। পরদিন দুপুরে রনি বিছানায় বসে রাজের কথাই ভাবছে। কোথায় গেল ছেলেটা? তাকে এবার বলে গেল না কেন? এমন সময় রাজের ফোন। হ্যাঁ, হ্যালো, বল, কোথায় তুই? রাস্তার মোড়ে যে চায়ের দোকানটা আছে ওখানে আমি বসে আছি, তাড়াতাড়ি। আচ্ছা, এক্ষুনি আসছি, তুই বস। রনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। হেঁটেই পৌঁছালো চা দোকানে। দোকানের বাইরে একটা বেঞ্চে বসে আছে রাজ। কি ব্যাপার? কি বাড়িতে চল। না রে, বাড়িতে যাওয়ার সময় নেই। এক্ষুনি আমি থানা থেকে আসছি। ওনায় সব জানিয়ে দিয়েছি আসল অপরাধীর কথা। আসল অপরাধী কে সে? আগে শোন, আমি কাল কোথায় গিয়েছিলাম। হ্যাঁ বল। দাঁড়া, আগে চা নিয়ে নিই দুটো। দাদা, আমাদের দুটো চা দেবেন তো। একটা লোক সেই সময় তাদের দিকে আর চোখে চেয়ে চা দোকানের ভেতরে চলে গেল। তারপর দোকানদারকে ইশারায় কিছু একটা বলল।
তারপর ভেতরে বসে পড়ল। দোকানদার কিছু একটা পাউডার বের করে দুটো চায়ের কাপেই মিশিয়ে দিল। তারপর সেগুলোই রাজ ও রনিকে দিল। ভেতরে বসা লোকটা আর চোখে নজর রাখছে রাজ ও রনির দিকে। তারা কিন্তু এসবের কিছুই বুঝতে পারে না। তারা চায়ের কাপে চুমুক দেয়। তারপর রাজ বলে চলল, আমি গিয়েছিলাম হসপিটালের দারোয়ানের বাড়ি। মানে তার ঠিকানা পেলি কোথায়? সেটা আমার এক কাকা আমায় সাহায্য করেছে। উনি হসপিটাল বিভাগের একজন সরকারি কর্মচারী, আর সরকারের কাছে সবারই তথ্য থাকে। তাহলে পুলিশ কেন তখন খুঁজে পায়নি? টাকা রনি, টাকা টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করা হয়েছিল। হসপিটালের একজন ডাক্তার মৃতপ্রায় রোগীদের অঙ্গ নিয়ে পাচার করে দিত। এটা দারোয়ান আর হসপিটালে থাকা সবাই হঠাৎ করে একদিন জেনে যায়। হসপিটালে শোরগোল পড়ে যায়, আর তখন ওই ডাক্তার আর তার দলবল বাইরে থেকে হসপিটালে তালা লাগিয়ে হসপিটালে আগুন লাগিয়ে দেয়। সবাই মারা যায়, কিন্তু ওই দারোয়ান পালিয়ে বাঁচে। এখনো সেই ডাক্তার একইভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। তার দলবল নানা রকম গুজব ছড়িয়ে এলাকাটাকে পুরো নিরাপদ করে রেখেছে। এই যে গ্রামের লোক গায়েব হয়, এটা তারাই করে। কে সেই পাষণ্ড? মানুষের জীবনের পরোয়া করে না। একটা বোতাম কুড়িয়ে পেয়েছিলাম সেদিন, মনে আছে? ওটা কার একটু ভাবতো। কার বলতো? আমার তো ঠিক মনে পড়ছে না। তাদের চা এখন একেবারে শেষ। ঔষধটা তার কাজ শুরু করে দিয়েছে। তাদের মাথা ঝিমঝিম করতে থাকে। কোনো কথা বলার ক্ষমতা এখন তাদের নেই। তারা লুটিয়ে পড়ে একে অপরের ওপর। দোকানদার আর সেই লোকটা মুচকি মুচকি ক্রূর হাসি হাসতে থাকে। রনি চোখ খুলতেই বুঝতে পারে সে একটা পিলারের সাথে বাঁধা। রাজের আগেই জ্ঞান ফিরে এসেছে। সে রনিকে ইশারায় সামনে চেয়ারে বসা লোকটার দিকে তাকাতে বলে। রনি সেই দিকে তাকিয়ে একেবারে চমকে ওঠে। বাবা তুমি? আমার নাম সনাতন। আমি তো নই কারো আপন। ছি বাবা ছি, তুমি নিজের ছেলেকে এভাবে বেঁধে রেখেছো? তুমি কি আমাকেও মারবে নাকি? একদম ঠিক বাবা, বললাম না আমার নাম সনাতন। আমি তো নই কারো আপন। এই তোর মায়ের কথাই বল না। মানে মা তো শরীর খারাপ হয়ে মারা যায়। আমার সোনা ছেলে, তুমি জানো না বাবা, তোমার মিষ্টি মাকেও আমি মেরেছি। কি করবো বলো তো? আমার এই গোপন কাহিনী সব জেনে গেল যে আবার আমায় শাসন করে। আমি তোমাকে এরকম করতে দেব না। দিলাম শালির দুটো কিডনি বেচে, একেবারে তাজা কিডনি রে। ভালোই দাম পেয়েছিলাম তখন। ছি বাবা ছি, যাকে আমি এত সম্মান করতাম কোনোদিন ভাবতেও পারিনি তাকে আমাকে এই রূপে দেখতে হবে। তো দেখো না, একটু পরেই তোমার চোখ দুটো উপড়ে ফেলে বেঁচে দেব। চিন্তা করিস না রনি, আমি পুলিশকে সব বলে দিয়েছি। পুলিশ এক্ষুনি চলে আসবে। আমাকে উদ্ধার করেছো? তোমার ওই পুলিশ আমার পকেটে। তোমাদেরকে ঘুম পাড়িয়ে পঞ্চা থানাতেই গেছে তোমাদের করা এফআইআরটাকে ভ্যানিশ করতে। এই বলা, এই মালটাকে আগে বেড়ে তোর। এর অপারেশনটা আগে করতে হবে। শালার খুব পাগ না গজিয়েছে।
কেটে দিতে হবে। তারা দুজনেই এবার বুঝতে পারে তাদের শেষ দিন চলে এসেছে, কেউ তাদের বাঁচাতে আসবে না। মানুষ আজ টাকার কাছে বড়ই অসহায়। ওলাই সে রাজের বাঁধন খুলতে যাবে, এমন সময় দরজা ধাক্কানোর শব্দ। পঞ্চা ভেতরে আসে, সাথে পুলিশ। কি ব্যাপার পঞ্চা, পুলিশ কি তোমাকে গাড়ি করে ছাড়তে এসেছে নাকি? না দাদা, আপনাকে ধরে নিয়ে যেতে এসেছি। কেন, তুই প্রণামী দিসনি? দীপঙ্কর বাবু কোথায়? দীপঙ্কর বাবু বদলি হয়ে গেছে, আর আর এই বড় বাবুটা খুব খারাপ, বলে এক পয়সা নেবো না। এই পঞ্চা এসব কাজে এত কিপটেমো করে না বাবা। শুনুন স্যার, আপনাকে আমি 10 লাখ টাকা দেব, একেবারে নগদ। এখান থেকে চলে যান। দাদা, আমি আমি 20 বলেছিলাম। বলিস কি? এ অফিসার তো ভারী বেয়াদব। হ্যাঁ, এই বেয়াদপের হাতের মারি তোর জন্য জেলে অপেক্ষা করছে। চল, তোর দিন শেষ। আমাকে অ্যারেস্ট করে আপনি কি পাবেন? 50 লাখ দিচ্ছি, জীবনটাকে এনজয় করুন। আপনি কি ভাবেন টাকার বিনিময়ে গ্রামের মানুষের জীবন নিয়ে খেলবেন? চলুন বলছি, আর একটাও কথা বলবেন না, চলুন। কাজটা কিন্তু তুই ভালো করছিস না। আমার নাম সনাতন, আমি নয়তো কারো আপন। তোকে আমি দেখে নেব। হ্যাঁ, আমিও দেখবো তোর কত দম। পুলিশ সনাতন বাবু সহ সবাইকে সেখান থেকে গ্রেপ্তার করে। রাজ ও রনির বাঁধন খুলে দেয়। পুলিশ চলে যায়। তারা দুজনে বাইরে বেরিয়ে দেখে গ্রামের মানুষরা সেখানে জড়ো হয়েছে। যাকে আমরা ভগবান ভাবতাম তিনি এই রকম। চি 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 চি, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের গ্রামকে বাঁচিয়েছো। আমি একা না, রনিও এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে। আপনারা তার বাবার কৃতকর্মের সাজা আশা করি রনিকে দেবেন না? সে তো নিশ্চয়ই। রনি দাদাবাবু আমাদের জন্য যা করেছেন, তার শরীরে যে ওই পাষণ্ডের রক্ত বইছে তা ভাবাই যায় না। কিন্তু এসবের মধ্যেও গ্রামের আর একটা বিপদ আমাদের খুব ভাবাচ্ছে। কি বলুন তো? খারাপ হোক ভালো হোক, ওই একটাই ডাক্তার ছিল আমাদের গ্রামে, না হলে আমাদেরকে চিকিৎসা করতে যেতে হবে 30 মাইল দূরে। তাই কি হবে ভেবে খুব ভয় হচ্ছে। আপনারা চিন্তা করবেন না, আমার বাবার অপরাধের প্রায়শ্চিত্ত আমি করব। আমার সারা জীবন আপনাদের জন্য উৎসর্গ করব। খুব তাড়াতাড়ি এই হাসপাতাল আবার চালু হবে, আপনাদের কোনো চিন্তা নেই। আমিও মাঝে মাঝে চলে আসব। এখন একটা না, আপনাদের গ্রামে 2টো ডাক্তার থাকবে। খুশি তো? গ্রামবাসীরা এবার খুব খুশি, কিন্তু এসবের মধ্যে কেউ খেয়াল করেনি যে রনির চোখের কোণে চিকচিক করছে এক ফোঁটা জল। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন।